স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আবার আক্রান্ত মুক্ত চিন্তা, উগ্রবাদীদের ধরা ও বিচারের কাজ বরাবরই থাকছে প্রাথমিক পর্যায়ে, তবে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতা সবসময় দারুণ গতিময়। এসব নিয়ে আজকে আলোচনা উদ্ভট উটের পিঠে। কথা বলতে স্টুডিওতে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আছেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডক্টর ইমরান সরকার, আছেন লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। স্বাগত আপনাদের সবাইকে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, পুত্র হারানোর শোকে ক্ষুব্ধ পিতা যখন বলেন আমি কোনো বিচার চাই না, তা আমলে নিয়ে আপনাদের দলের একজন নেতা বলেন দীপনের বাবা খুনিদের মতাদর্শে বিশ্বাসী। এই ধরনের প্রতিক্রিয়া কতটা যৌক্তিক, এটা কি আপনাদের দলীয় অবস্থান কিনা? আপনি কথাটি না শুনে থাকলে আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের মাহবুবুল আলম হানিফ, উনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, উনি বলেছেন দীপনের বাবা খুনিদের মতাদর্শে বিশ্বাসী। বিষয়টি হানিফ সাহেব বলেছেন, উনি এটা আওয়ামী লীগের মানে দলীয় কোনো অবস্থান নয়। হয়তো সাংবাদিকরা ওনাকে একটা প্রোগ্রামে উনি ছিলেন, সেখানে প্রশ্ন করেছিলেন, উনি ওনার ব্যক্তিগত পর্যায়ে মতামত ব্যক্ত করেছেন। দলের অবস্থানটি তো দলীয় ফোরামে আলোচনা করে বা দলীয় নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা করে তারপরে দলীয় অবস্থান। দলের অবস্থানটি কি? দলের অবস্থানটি দলের স্পষ্ট। আওয়ামী লীগ সরকারে আছে, আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করছে কিভাবে এই সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করা যায় এবং কিভাবে এদেরকে আইনে আওতায় আনা যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় আমাদের অগ্রগতি উল্লেখযোগ্য। এখন সরকারের থেকে বা দায়িত্বশীলতার জায়গায় থেকে তো আর রাতারাতি কোনো মামলার নিষ্পত্তি করা সম্ভব নয়। না, তার সম্ভব না। কিন্তু সর্ব একটা জিনিস খেয়াল করেছেন, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যার যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ের শুধু নয় সারা বাংলাদেশেই উনি একজন আসলে শিক্ষাবিদ হিসাবে উনার একটা পরিচিত আছে। উনি লোকায়ত বাইর করছেন অনেক দীর্ঘদিন ধরে, উনার একটা দার্শনিক পরিচয় আছে। আজকে যখন উনার ছেলে মারা গেলেন, তার নামাজে জানা যায়, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের আমার কাছে যদি মনে করে আমি উপাচার্য স্যারকেও দেখি নাই। এইটা কি মানে এর কারণ কি আসলে? উপাচার্য সাহেব কেন জাননি বা বিশ্ববিদ্যালয়ের মানে আমি যাদেরকে আমি নীল শিক্ষক বলে জানি, আমি তাদের খুব বেশি কাউকে দেখি না। গিয়েছেন কিনা এই বিষয়টির সঙ্গে আসলে আমাদের দলীয় অবস্থান বা রাজনীতির অবস্থান ব্যাখ্যা করবার কোনো অবকাশ নেই এখানে। আবুল কাশেম ফজলুল সাহেব যে কথাটি বলেছেন, আমি তার বক্তব্যটি পড়বার চেষ্টা করেছি এবং তার বক্তব্যের বিষয়ের সঙ্গে আমি কিছুটা একমত এই জায়গাটাই যে উনি বলেছেন রাজনীতির শিকার, এবং উনি বিষয়টি গভীরে যাবার চেষ্টা করেছেন। তিনি দার্শনিক মানুষ, বিদগ্ধ মানুষ, লেখাপড়া জানা মানুষ। তিনি বিষয়টি গভীরে যাবার চেষ্টা করছেন, হালকাভাবে বিষয়টি দেখবার চেষ্টা করেননি। যে প্রচলিত আইন বিচার অথবা একজনের ফাঁসি হওয়া বা একজনের যাবজ্জীবন হওয়া, এইটাকে উনি মুখ্য হিসাবে দেখছেন না। উনি বরং এই সমস্যাটির একটি রাজনৈতিক সমাধান প্রত্যাশা করছেন। এই প্রত্যাশা করাটা মানে তিনি বিষয়টি গভীরে যাওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের সংকট যে জায়গাটায়, সেই জায়গাটায় তিনি হাত দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে 1971 সালে যে অবিনাশী চেতনাকে ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষ জীবন দিয়ে দেশটি স্বাধীন করেছে, এবং এরপরে আবার সেই পাকিস্তানি ভাবধারার রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির যে উত্থান, এই ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মনিরপেক্ষতার রাজনীতি, এখানে যে সংকটটি, এবং 71 এবং 75-এর মধ্যে যে সংকটটি, 71 এবং 47-এর মধ্যে যে সংকটটি, এই সংকটটি উনি সামনে আনবার চেষ্টা করেছেন এবং এই সংকটটি আসলেও সমাধান হওয়া প্রয়োজন। এটি আমার জায়গা থেকে শুধু নয়, আমি মনে করি সকল বিবেকবান মানুষই মনে করবেন যে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি এবং বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে উন্নীত করতে হলে, বাংলাদেশকে একটি নিরাপদ আশ্রয়স্থল করতে হলে আমাদের এই ধর্ম নিয়ে যে রাজনীতির জায়গাটা, এটাকে আমি মনে করি যে একটা সমাধান আসা উচিত এবং এই বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার একটা সময় এসেছে। ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান 2013 সালে 31 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে 84 জন ব্লগারের তালিকা দিয়ে হেফাজতে ইসলামী বিচার দাবি করেছিল, তাদের কয়েকজনকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। আপনারা এখন তাদের প্রকাশকদেরকেও হত্যা করা হচ্ছে, প্রকাশকদেরকে হত্যার মানে উদ্যোগ নেওয়া হচ্ছে। 2013 সালে আপনারা হেফাজতে ইসলামকে সাপোর্ট করেছিলেন সাংঘাতিকভাবে, এখনো সেই সাপোর্টটি করছেন কিনা? যে হত্যাকাণ্ড করা হয়েছে, যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তাকে সমর্থন জানান কিনা, মনে করেন কিনা যে এটি ঠিকই আছে? ধন্যবাদ। আমি শুরুতেই দীপন হত্যার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে। আপনি যে প্রশ্ন তুলেছেন, আসলে হেফাজত ইসলামের সাথে আমাদের তখনও যেমন সম্পর্ক ছিল, এখনো তেমন সম্পর্ক আছে এবং ভবিষ্যতে একই সম্পর্ক থাকবে। আমরা দেখেছি যে আমাদেরকে হেফাজত ইসলামের সাথে আপনি সম্পর্কের কথা বলেছেন, আবার দেখলাম আমরা সরকারও কিন্তু তাদের সাথে কথা বলছেন।
আবার দেখলাম এই কি বলে আপনাদের সাথে সম্পর্কটা কি সেটি জানতে চাচ্ছি। আমাদের সাথে সম্পর্ক, আমরা ধর্মীয় কি বলে মূল্যবোধে বিশ্বাস করি। ধর্মীয় মূল্যবোধটা কি? ধর্মীয় মূল্যবোধ সকল যে 84 জন ব্লগারকে হত্যা করতে হবে, এটা আপনি যদি আমাদের বলেন, এটা আমাদেরকে বিলেন দেওয়া হবে। আসলে বাংলাদেশে এখন আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই কিনা, এই প্রশ্ন আজকে সবচেয়ে প্রথম প্রশ্ন হওয়া উচিত। আপনি চান এই হত্যাকাণ্ডের বিচার? আমি শুধু চাই না, এদেশের সকল মানুষ হত্যাকাণ্ডের বিচার চায়। আজকে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, রাজনৈতিক ফায়দা লাভের জন্য বর্তমান সরকার এটাকে একটা ইস্যু হিসাবে তৈরি করছে। আমরা এখান থেকে বের হতে চাই। এটা সত্যিকারের তদন্তের ফায়দা মাধ্যমে। লাভের জন্য সরকার এই ইস্যু তৈরি করছে, মানুষ মানে ফেলতে বিপদে পড়ে ইস্যু সৃষ্টি এবং করে। রাজনৈতিক ফায়দা লাভের জন্য সরকার শুধু মানে যারা আপনাদের বিপক্ষে আছে তাদেরকেই। আপনি আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছেন যে গণভবনে তিনি বলেছেন যে আগুন সন্ত্রাসে ব্যর্থ হয় এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বিএনপি জামাত। এটা কক্সবাজারের শাহাবুদ্দিনের পরিবার যখন তার সাথে দেখা করতে গেছে, আজকে শাহাবুদ্দিন যখনই- প্রসঙ্গে উনি বলেছেন। আমাকে একটু বলতে দিলে আমি অন্তত বলার সুযোগটা আমি আপনাকে। আমাদেরকে আগে প্রথমে একটা ঘটনার পরে দেখতে হবে, যে তদন্ত করতে হবে যে কারা জড়িত। তদন্ত না করে একটা ঘটনার পরে বিএনপি জামাতকে যদি বলা হয়, তাহলে যারা কর্মকর্তা, যারা এই পুলিশ কর্মকর্তা বা যারা র্যাব যারা আছেন, যারা এটা তদন্ত করবেন, আপনি কোন তারা তো তদন্তের প্রধানমন্ত্রীর ভিত্তিতে- নির্দেশের বাইরে কোথাও যেতে আপনি পারবেন কোন না। তদন্তের ভিত্তিতে বললেন যে সরকার এইসব ঘটনা করছে? আপনি বলেছেন কিন্তু একটু আগে। আমি সরকার বলতেছি, সরকার যেখানে একটা ঘটনাকে তদন্ত না করে এক একজনের নাম বলে দিচ্ছে। কালকে একজনের নাম বলতেছে, আজকে একজনের নাম বলতেছে। আপনি দেখেছেন যে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বললেন, আপনি বললেন যে আপনাকে কথা বলতে দিই, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেসিফিক কক্সবাজারের নিহত একজন ব্যক্তির পরিবার তার সাথে দেখা করতে গিয়েছে, সেই পরিবারের সদস্যরা বিএনপির কিছু লোকের বিরুদ্ধে মামলা করেছে, আপনি এটা তাদের কেন? সান্ত্বনা দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন। আপনি দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক দিনই বলেন যে উনি নিশ্চিত করে বলছেন। কয়েকদিন আগে শুনলাম বড় ভাই ছোট ভাইয়ের কথা শুনলাম, পরের দিন শুনলাম উনি সন্দেহের তালিকায় রেখেছেন বলছেন। আসলে একটা ঘটনাকে তদন্ত করে যারা এটার সাথে দোষী, যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিগত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমি মনে করি যে এগুলা বিচার না হওয়ার কারণে, বিচারহীনতার কারণে আজকে সারা দেশের আইন শৃঙ্খলার অবস্থা এতই নাজুক হয়েছে যে আজকে একটা সেকেন্ড সবাই, আমাদের একজন দর্শক একটু জানতে চাইছেন যে আপনার মন্তব্য, আপনি এখানে মন্তব্য করবেন কিনা যে আপনার দলের একজন শীর্ষ নেতার একজন আবুল কাশেম ফজলুল হকের বক্তব্যকে বলছেন যে উনি খুনিদের মতাদর্শে বিশ্বাসী, সেটাকে আপনি সমর্থন করেন কিনা? না, ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না, কারণ আমি এই কারণেই করি না। আপনি সেটা- নিন্দাজনক মনে করেন না, কিনা? না, নিন্দাজনকও মনে করি না। এটি ওনার ব্যক্তিগত অবস্থান থেকে উনি বলেছেন, ব্যক্তিগত অবস্থান থেকে থেকে উনি আপনি বলেছেন, ঠিক মনে কিন্তু করছেন? এটাকে পার্টি অন করে না, আমি অন করি না। বা পার্টি অন করবে কিনা পার্টির ফোরামে আলোচনা হওয়ার পর নিশ্চিত হবে, আমি অন করি না। আওয়ামী লীগ- আমি বরং এখানে আবুল কাশেম ফজলুল হক সাহেবের আওয়ামী লীগ তো কোনো কিছু কিছুটা অন করেছে। সফর ভাই, আওয়ামী লীগ তো কোনো কিছু অন করে না। আওয়ামী লীগ তো কোনো কিছু অন করে না। আওয়ামী লীগ না, আওয়ামী লীগ অন না করে দেশ চলতেছে কি হবে? আমি জানি না দেশ আগাচ্ছে কিভাবে কিভাবে? চলতেছে, কিন্তু না, আওয়ামী লীগ এটা কাউকে হচ্ছে আওয়ামী লীগ কাউকে অন করে কিনা আমি সেটা জানতে চাইলাম যে আওয়ামী লীগের উপর আজকে আমি ওইখানে- বিদ্বেষের আজকে বশবর্তী হয়ে বললে তো হবে না। না, আমি আওয়ামী লীগের প্রতি বিদ্বেষী বশবর্তী হচ্ছি না, না। না, আমি এখানে আজকে আওয়ামী দেখতে লীগ পাচ্ছিলাম যে করে না, এটা আমি ঠিক দেখতে না। পাচ্ছিলাম যে কাশেম স্যার আজকে তার ছেলের লাশ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন, আমি তার পুরনো সহকর্মীদের কাউকে দেখতে পাইনি। পুরনো সহকর্মী দেখতে পানি, তা আমি আওয়ামী লীগকে নিষেধ করেছে কাউকে যেতে? আমি তো জানি না সেটা। আপনি কি তাই মনে করছেন? আমি তো জানি না না, না, সেটা। এখানে তো আওয়ামী লীগ মানে- নিষেধ করার প্রশ্ন আচ্ছা, আসে না। আওয়ামী লীগ যায়নি কেন? আওয়ামী লীগের কাউকেও কিন্তু আমি দেখতে পাইনি। আমি জানি না আওয়ামী লীগের কারো ব্যাপারে আমি জানি না, কিন্তু কাশেম স্যার তো তার কলিগদেরকে তার এই বিপদের দিনে পাশে পাইতে পারতেন, আমার স্যারকে পাইতে পারতেন। আমার স্যার উপাচার্য স্যার তো জান নাই সেখানে। উপাধ্যায় সাহেব জানি, সে তো উপাধ্যায় সাহেব বলতে হবে। উপাধ্যায় সাহেব তো আওয়ামী লীগের নেতা নন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উনি নীল দল করতে পারেন বা হয়তো এই মতাদর্শে বিশ্বাস করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের নেতা নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ডক্টর ইমরান সরকার, আপনি জানেন যে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই প্রশ্নের জবাব আপনাকে অনেকবার দিতে হয়েছে যে ৭১-এর দেশি ঘাতকদের বিচার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে গণজাগরণ মঞ্চের জন্ম। ওই সময় আপনারা অন্য প্রসঙ্গে কথা বা প্রসঙ্গে আসলে আপনারা বলতেন যে আপনারা বাংলা পরীক্ষার সময় ইংরেজি পরীক্ষার সময় জাপানি পরীক্ষা আপনারা দেন না, কিন্তু ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার সময় আপনারা কেন, মানে এই ব্যাপারে আপনারা সক্রিয় হওয়ার কারণ কি? আপনাদের তো আপনি আরো দেখেছেন অন্য যে যে আমরা- খুনগুলি হয় সেই খুনগুলির ব্যাপারে তো আপনারা এত সক্রিয় হন না। না, আর আমরা ব্লগার আমরা হই না, এটা একদম ঠিক না, এটা একদম মানে লেভেলিং খুবই হয়ে গেল। ছোট স্কেলে হয় না যেটা হচ্ছে যে খুব পরিষ্কার ভাবে দেখেন যে আমরা যখন শাহবাগে ছিলাম, একদম আন্দোলন করছিলাম, তখন যখন রানা প্লাজায় ঘটনা ঘটলো, তখন কিন্তু আমরা সব ছেড়ে ছুড়ে রানা প্লাজায় গিয়ে ঘাটিয়ে গেছি। ওখানে হসপিটাল বানিয়েছি, সাধারণ মানুষকে রেস্কিউ করেছি। রেস্কিউ টিমে বেশিরভাগ গণজাগরণ মঞ্চের কর্মীরা ছিল, আপনি দেখেছেন, হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং ওখানে ফিল্ড হসপিটাল করা। সুতরাং এরপর আপনি দেখেছেন যে যখন সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের মাধ্যমে এই দেশটাকে একটা ভয়ানক একটা অবস্থা তৈরি করে ফেলা হয়েছিল, যারা
সনাতন ধর্মাবলম্বী তারা দেশ ছেড়ে চলে যাচ্ছিল, সেই ছবি যখন আমরা গণমাধ্যমে দেখছিলাম, ওই সময় কিন্তু আমরা উপর্যুপরি বোমা হামলাকে উপেক্ষা করে কিন্তু আমরা রোড মার্চ করেছি এবং সেই আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। সেটাও কিন্তু যুদ্ধাপরাধের একদম সারা দেশের গুম খুনের প্রসঙ্গে আপনারা কি করেছেন? না, আমরা যে কোনো হত্যাকাণ্ড এগুলোর আমরা সবসময় সমালোচনা করেছি। আপনি দেখেন যে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, রাজন হত্যা থেকে শুরু করে শিশু রাকিব হত্যা কিংবা সরকার, আমি আসলে অত তর্ক করতে চাই না। আমি শুধু ব্যাপারটাকে আপনাকে আমি একটু তুল্যমূল্য বিবেচনা করতে বলি। আপনি হচ্ছেন আপনাদের পক্ষের যারা লোক, তাদেরকে যখন মারা হয় তখন আপনি যত সরবে, যত জোর গলায়, যত প্রতিবাদের ভাষা নিয়ে আপনি নামেন, একই রকম প্রতিবাদ আপনি অন্য ক্ষেত্রে করেন কিনা? না, এটা একদম ঠিক না। আমি সবসময়ই আমরা এই প্রতিবাদ করি যে কোনো অন্যায় হলে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াই। হ্যাঁ, আমাদের তো সীমাবদ্ধতা আছে, আমরা কোনো রাজনৈতিক দল না, আপনি জানেন আমরা একটা আন্দোলন, আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু সবকিছু নিয়ে আমাদের সেই লজিস্টিক বা সেই রিসোর্সও আমাদের নাই যে আমরা সবকিছু নিয়ে করব। কিন্তু আপনি দেখেন যে কোনো ঘটনায় কিন্তু আমরা একদম চুপ থাকিনি। আপনি দেখেন শিশু রাজনের সাথে নিশ্চয়ই গণজাগরণ মঞ্চের সম্পর্ক নেই, রাকিবের সাথে সম্পর্ক নেই, বা সুন্দরগঞ্জের সৌরভের সাথে সম্পর্ক নেই। হয়তো প্রেস আকর্ষণ করার জন্য আপনি এগুলো নিয়ে কথা বলবেন, যেটা না, প্রেসে আমরা তো আসছে। কথা বলা শুরু করেছি আমরা এগুলো নিয়ে, যখন কেউ কথা বলেনি এই ঘটনাগুলোকে সামনে তুলে এনেছি আমরা। আপনি দেখেন যে রাজন ঘটনায়ও সবার আগে তো আমরা এটার প্রতিবাদ করেছি, তারপরে দেশের সাধারণ মানুষ, অন্যান্য মানুষ প্রতিবাদ করেছে। রাকিব হত্যাকাণ্ডে, তারপরে শিশু মনিরের উপরে যখন আক্রমণ এসেছে, এমনকি আপনি দেখেন যে এই ফেনীতে দুদিন আগে একজন প্রসূতি মাকে লাথি দিয়ে যখন যুবলীগ নামধারী সন্ত্রাসীরা যখন লাথি দিয়ে তার পেটের বাচ্চা বের করে ফেলেছে এবং সেই মা কিন্তু মৃত্যুবরণ করেছে, তার প্রতিবাদও কিন্তু আমরা করেছি যখন কেউ প্রতিবাদ করে। ভাই, আপনি একটু এই বিষয়টা একটু মনে রাখা, আপনি যখন একটু আবার একটু পরে বললেন তো ফেনী ঘটনাটা আপনার জানা আছে কিনা সেইটা আপনার যেভাবে বলছে, আসলে আমাকে আমার গবেষক দল থেকে বলা হচ্ছিল যে এটা নিয়ে কথা বলার জন্য। আমি আসলে ঠিক আমি জানি না যে কোন ভাষায় কোন বিষয় নিয়ে কি কথা বলবো, এটি যদি আপনি একটু মনে রাখতেন এবং পরে আমাদেরকে বলতেন। আমরা প্রতিবাদ করি না এটা কিন্তু ঠিক না, আমরা করি। হ্যাঁ, নিশ্চয়ই আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা হয়তো করতে পারি না, কিন্তু আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করা। হয়তো সবসময় রাজপথে নামি না, খানিক ক্ষেত্রে আমরা অনলাইনে প্রতিবাদ করি, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে আমরা সেটা মানুষের সামনে তুলে ধরি আমরা, কিন্তু আমরা প্রতিবাদ কিন্তু করিনি এমনটা কিন্তু হয়নি। হ্যাঁ, পক্ষ বিপক্ষের বিষয়টা এটা সত্য, আমাদের তো কোনো পক্ষ নেই, যেহেতু আমরা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক সংগঠনের আমরা মতাদর্শিক বা তাদের চিন্তার সাথে মিলিয়ে আমরা আমাদের কার্যক্রম করি না। সে কারণে হয়তো এখানে আমরা সবসময় মাথায় রাখি যে যারা দেশের বিরুদ্ধে কিছু করছে একদম, অর্থাৎ আমাদের স্বাধীনতার মূল্যবোধ বা আমাদের যে মৌলিক যে চিন্তা চেতনা এবং আমাদের সংবিধান, এই বিষয়গুলোর বিরুদ্ধে গিয়ে যারা কাজ করছে সেই ক্ষেত্রে হয়তো আমরা কথা বলি না, কিন্তু মানবাধিকারের লঙ্ঘন হলে বা কারো প্রতি অন্যায় করা হলে সেক্ষেত্রে কিন্তু আমরা কথা বলি এবং আমরা প্রতিবাদ করি। ইমরান সরকার, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি সাকিব ভাই। বিরতির পর আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের তো কয়েকজন লোক হত্যা করছেন, মানে কয়েকজন, 3 জন মিলে একজনকে মারছেন, এরকম চলছে। কিন্তু আমরা যে অনলাইনে দেখি, আমরা মানুষের মুখের কথা শুনি, সেইখানে মুক্ত চিন্তাকে ধর্মহীনতার সাথে আসলে গুলিয়ে ফেলা হচ্ছে। বলা হচ্ছে মুক্ত চিন্তা নিপাত যাক, চাপাতি মুক্তি পাক। আমি নিজে দেখেছি এরকম। আপনি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং এর জন্য আপনি আসলে কাকে কাকে কোন কোন জায়গাকে আপনি দায়ী করবেন? কেউ কেউ বলছেন গণজাগরণ মঞ্চের জন্মের জন্য এটা দায়ী, কেউ কেউ বলছেন যে এটা বিএনপি জামায়াতের জন্য দায়ী, কেউ কেউ বলছেন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তার জন্য দায়ী, কেউ কেউ বলছেন অতি বাম মানে আপনাদেরকে নিষিদ্ধ বলে বলছেন যে আপনারা দায়ী। আপনি আসলে এর জন্য কাকে দায়ী? অতি বাম আসলে শব্দটা আসলে বলা উচিত না, যারা বাম, এরাও কি মুক্ত চিন্তা? এই মুক্ত চিন্তার জায়গা থেকে এটা আপনি যদি একটু আমাদেরকে একটু বিশ্লেষণ করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জোনাসাকে আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে কারা দায়ী যা ঘটে চলছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি গতকাল এক জায়গায় বলেছি, আজকেও এখানে বলছি যে গতকাল দুপুরে ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে এবং আহমেদ রশিদ টুটুল সহ তার 2 সহকর্মীর উপরে হামলা করে তারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমি নিজে একটি প্রকাশনা সংস্থার সাথে যুক্ত এবং যার ফলে দীপন এবং টুটুল দুজনের সাথেই আমার পরিচয় আছে, অনেকদিন ধরে তারা আমার পরিচিত জন। এবং দীপন বিশেষভাবে অধ্যাপক আবুল কাশেম ফজল হক স্যারের ছেলে,
যার সাথে আমরা গত 20 বছর ধরে 25 বছর ধরে বলা চলে নানা ধরনের কাজের সাথে আমি যুক্ত ছিলাম। তিনি একজন খ্যাতিমান শিক্ষক এবং আমাদেরও অনেকেরই মনন এবং মানুষ গঠনের ক্ষেত্রে তার বড় অবদান রয়েছে। তো এটা আসলে এক ধরনের এইরকম অত্যন্ত পরিচিত জনরা যখন এইরকম হামলার শিকার হন এবং এই যখন একটা ধারাবাহিকভাবে এইরকম ভাবে ঘরে ঢুকে চাপাতি দিয়ে হত্যা করা হচ্ছে, রাস্তায় হত্যা করা হচ্ছে, বইমেলার সামনে হত্যা করা হচ্ছে, অফিসে গিয়ে হত্যা করা হচ্ছে, লিস্ট ঘোষণা করে দেওয়া হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার যে এইগুলো আসলে ঠিক কোনো প্রতিকারের কোনো পথ আমরা দেখছি না। এবং এটা তো আসলে আজকে এটা কথাটা বলতে হবে যে বাংলাদেশে একটি সরকার আছে যারা সকাল বিকাল জঙ্গিবাদ দমনের ঘোষণা দেন, অঙ্গীকার করেন, কিন্তু আমরা একের পর এক এই ধরনের হামলা এবং হত্যাকাণ্ড দেখছি। নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে, কথাটা আগে পরিষ্কার করে বলা যাচ্ছে। সাকিব আপনি এটা বলেন, আমি শুধু একটা জিনিস জানতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় যে স্থায়ী কমিটি আছে তাদের সদস্য একজন আছেন স্বপন ভাই আমাদের সঙ্গে। স্বপন, আপনি সদস্য না এখনো? আমি শুধু জানতে চাইবো যে সরকারের কোন জায়গাটা সরকার ইচ্ছে করে করছে না বলে আপনি যদি একটু দেখিয়ে দিতেন, যে সরকার, আপনি ব্যর্থ সরকারকে বলছেন, আমি ব্যর্থ মানছি, কিন্তু সরকারের কি প্রথম করা কথা, আপনি এটা মানেন কিনা যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই সরকার? অবশ্যই। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তারা যখন দেখা যাচ্ছে প্রত্যক্ষ হুমকি আছে, এমনকি এই আহমেদ রশিদ টুটুল বহুবার জানিয়েছেন তার উপরে হামলার হুমকি আছে, তাহলে তার নিরাপত্তা এবং তার নিরাপত্তা দেখার ক্ষেত্রে কি কি ভূমিকা নেওয়া হয়েছে, সেই সব ভূমিকা যদি থাকেই তাহলে এইভাবে দিনে দুপুরে এটা কি করে সম্ভব হয়, এই প্রশ্ন কিন্তু উঠবে। এখন এই প্রশ্ন কেন তুলছি, কেবল সরকারকে কেবল একটা সরকার বিরোধিতা করার জন্যই নয়, আসলে বাংলাদেশের নাগরিকদের অবস্থা যদি এইরকম দাঁড়ায় যে আমি এখন রাস্তা দিয়ে হাঁটতে থাকবো, কেউ পকেটে হাতটা ঢুকালে আমি ভয় পাবো যে সে কি বের করতে যাচ্ছে, এখন এইটা তো কোনো রাষ্ট্র আছে এটা আমাদেরকে মানে আমরা কিভাবে ভাববো, সরকার আছে কিভাবে ভাববো যদি এরা এত শক্তিশালী হয়ে ওঠে? আমাদের একজন একটু আমি বলি, আমাদের একজন দর্শক প্রফেসর রেবেকা উনি বলছেন যে ডিইউভিসি প্রোভিসি রেজিস্টার ওয়্যার ইন দ্য জানাজা, তাহলে এটা আমার ভুল, আমি তাদেরকে দেখি নাই, যাই হোক উনি বলছেন যখন তারা ছিলেন নিশ্চয়ই। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে আপনি মানে এই যে জায়গা এবং তারপরে যেটা ঘটছে, কেন বলবো যে যতটা না বিচার হচ্ছে অনেক ঘটনার, আমি এই আপনার টকশোতে বহুবার বলেছি, বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা বলেন, অন্য অনেক ধরনের ঘটনা বলেন, আগেই ব্লেম গেমের রাজনীতিতে চলে যায় এবং ঘটনার তদন্ত, ঘটনার দোষীরা চিহ্নিত হয়ে যথাযথ শাস্তির মধ্যে পারেন না। ব্লেম গেমের ফলে এটা একটা রাজনৈতিক চরিত্র লাভ করে এবং এর ফাঁক দিয়ে পুরো ঘটনা হারিয়ে যায়, ঘটনা ধামাচাপা পড়ে, ব্লেম গেম চলতে থাকে। আমরা দেখেছি যারা হত্যা করেন তারা এক ধরনের রাজনৈতিক ফায়দা তোলেন, আবার হত্যার ঘটনাকে কাজে লাগিয়ে আরেক ধরনের রাজনৈতিক ফায়দা চলে। এই রাজনৈতিক জায়গার ফলে বাংলাদেশ ক্রমাগত একটা নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছে। এর আরো অনেকগুলো প্রেক্ষাপট আছে কেন এই ধরনের আপনার উগ্রবাদ বিকশিত হয়, সেগুলোর নানান আলোচনা করতে পারেন। আপনি মনে করছেন আগে ব্লেম গেম, সবার আপনি যদি দুটি বিষয় আসতেন, এক হচ্ছে সরকার ব্যর্থ মানুষকে নিরাপত্তা দিতে, দুই হচ্ছে যে ব্লেম গেম দিয়ে আপনারা এমন একটা অবস্থায় নিয়ে যান তখন তদন্ত বিশ্বাসযোগ্যতা হারায়, তিন হচ্ছে ডাক্তার ইমরান যে প্রসঙ্গটি তুলছিলেন ফেনীর ঘটনাটি যদি আপনি আলোকপাত করতেন। বলতেছে সেটা হচ্ছে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, সরকারের কাজটা কি? নিরাপত্তা দেওয়া। এখন কিছু কিছু ক্ষেত্রে মাঝখান দিয়ে ফাঁকগুলো অনেক কিছু হয়ে যাচ্ছে। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো তদন্তে সরকার আন্তরিক ছিল কিনা। রাজনীতিতে ব্লেম গেম বাংলাদেশে নতুন কিছু নয়, ইতিপূর্বেও হয়েছে, এখনো চলে। আমি ব্লেম গেমটাকে পছন্দ করি না, কিন্তু সরকার এক্ষেত্রে আন্তরিক ছিল কিনা। আমাদের রাজীব হায়দার হত্যাকাণ্ডের পরে সেখানে নিরপেক্ষ তদন্ত হয়েছে কিনা। এখন যদি আপনি মনে করেন রাজীব হায়দার হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে এটা বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এটা সম্ভব নয়। বাংলাদেশে বিচারের একটা সিস্টেম আছে, বিচারের একটা পথ আছে, সেই পথে সেখানে আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে, 7 জন এখনো গ্রেফতার রয়েছে। ছোট প্রশ্ন করি, আমরা খুব আনন্দিত হয়েছি যে শিশু রাজন হত্যাকাণ্ড যেটা হয়েছে, সেই রাজন হত্যাকাণ্ডটার মামলা শেষ করে সৌদি আরব থেকে তাকে এনে 8 নভেম্বর রায় দেওয়া হবে। আমরা যদি রাজীব হত্যার পর থেকে ব্লগার হত্যাদের কথা বলি, ইমরানের এগুলি মুখস্থ আছে, ইমরান নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। আমি একটু বলি, ওরকম দ্রুত বিচারের ব্যবস্থা করা যেত কিনা, শেষ করে নাই আসলে। তারপরে আপনার পরবর্তী যে ওয়াশিকুর রহমান তার হত্যাকাণ্ডের পরে 5 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, 3 জন আটক আছে, একজন 164 ধারা জবানবন্দি দিয়েছে। আপনার আশিক মহিউদ্দিনের
10 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের অধিকাংশই গ্রেফতার আছে। নীলাদ্রির এখানে 4 জন গ্রেফতার আছে, এক চলছে, আপনার হচ্ছে Right. চার্জশিটের প্রক্রিয়া চলছে। তার মানে না, অভিযোগের ঘটনায় 8 জন গ্রেফতার হয়েছে, তদন্ত চলছে। অনন্ত বিজয়ের ঘটনায় 2 জন অলরেডি 164 করেছে। এখন কথা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, যারা হত্যা করছে তারা অত্যন্ত রাজনৈতিকভাবে মোটিভেটেড পারসন। তাদেরকে আপনি নিজে সারাদিন পিটালেও তারা সত্য কথা স্বীকার করবে না, এটা বাস্তবতা। রাজনৈতিকভাবে motivated। এবং তাদের রাজনীতি, তাদের একটা রাজনীতি আছে। তাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ থেকে মানে একটা মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের শক্তিকে নিঃশেষ করে দেওয়া। তারা একটা ইসলামী ফ্যান্টাসির মধ্যে আছে, এবং এই ফ্যান্টাসির মধ্যে আছে তাদের কিছু কিছু ঘটনাগুলো এরকম ঘটে যে জিনিসগুলোকে একটু আপনাদের ধৈর্য ধরে বিষয়গুলোকে একটু পর্যবেক্ষণ করতে হবে। সেখানে কিছু ছেলেকে নিয়ে এসে একটা বদ্ধ ঘরের মধ্যে অনেক দিন ধরে মগজ ধোলাই করা হয়। মগজ ধোলাই করার পরে সেখানকার ট্রায়াল কোর্ট বসে। সেই কোর্টে আপনার একজন বিচারক থাকে, সেখানে পক্ষ বিপক্ষে শুনানি হয়। শুনানি হওয়ার পর একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এবং এরপরে এই যে কমলমতি যে ছেলেগুলো আছে, যাদের মধ্যে ধর্ম এমনভাবে বাসা বেঁধে আছে, তারা যে কোনো কিছু করতে প্রস্তুত, তাদেরকে আচ্ছা, বলা হয় সবাই- তোমরা আমি- শহীদ হবা না গাজী হবা। এমনি করে নানাবিধ প্রক্রিয়ায় এই ছেলেগুলোকে মাথা ড্রিল করে তাদেরকে দিয়ে যে করা হচ্ছে, এটিকে বন্ধ করবার জন্য আমরা চেষ্টা করছি। সবাই এটি শুধু সরকারি একক প্রচেষ্টায় হবে না। সর- এখানে একটা জায়গায় একটু স্পষ্ট হওয়া দরকার, সেটি হচ্ছে যে সরকার এই বিচারগুলো করবার ব্যাপারে আন্তরিক কিনা, এবং সরকার এদিকে পৃষ্ঠপোষকতা করছে কিনা। আমার মনে হয় যে সরকার আন্তরিক এটাকে কিনা পৃষ্ঠপোষকতা করছে না। আমার মনে হয় যে আন্তরিক কিনা সেই ব্যাপারে আমরা ডক্টর ইমরান সরকারের দ্বারস্থ হবো। ডক্টর ইমরান সরকার, আপনি বলেছেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারের মানে উদাসীনতায়, আমি যদি খুব সফট করে বলি আপনার বাক্য, তাহলেও মনে হয় যে সরকারই এর জন্য দায়ী, সেটি আপনি করছেন। সেই জায়গায় আমরা আসছি। আগে আমরা ডক্টর ইরানকে একটু শুনে নেই যে 2 বিদেশি হত্যা, প্রকাশক হত্যা, ব্লগার হত্যা, এবং এই ব্লগারদের প্রকাশকদের হত্যার চেষ্টা করা আসলে দেশে বিদেশে সরকারকে বিব্রত করছে, বিপাকে ফেলছে। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শুনেছি, তিনি অস্বস্তিতে আছে, সরকার সেটি বলছে। এতে আপনারা একটু খুশি কিনা? আর 2 হচ্ছে সরকার পরিস্থিতি অন্যদিকে ঘুরাতে চাচ্ছে বলে যে আপনারা প্রথমে মন্তব্য করেছিলেন, বা সেটি কতটা বস্তুনিষ্ঠ? আসলে দেখুন, আমি আমার দলের বক্তব্য এবং জোটের বক্তব্য দুইটাই আমি বলেছি যে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আজকে রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তারা কিভাবে আছেন তা জনগণ জানে, আপনিও জানেন, আমরা সবাই জানি। তো এখন জনগণের কিন্তু আসলে প্রধান যেই সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে এড়িয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য, এবং আজকে বাংলাদেশের যে পরিস্থিতিগুলোকে এক একটা ইস্যুর পরে ইস্যু তৈরি করে দিয়ে তারপর মানুষকে ব্লেম দেওয়ার চেষ্টা করছে। আজকে দেখছেন আপনি জাতীয় নির্বাচনের জন্য যখন সারা দেশের মানুষ অপেক্ষা করছে, ঠিক একই সময় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে নিয়ে আসছে। এখন বাংলাদেশে যে বিদেশি 2 নাগরিক হত্যা হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে অন্তত সরকার তারা একটা নিরপেক্ষ একটা তদন্তের মাধ্যমে একটা সুনির্দিষ্টভাবে যারা জড়িত তাদেরকে গ্রেফতার একটা করবেন সেকেন্ড, আমাদের এবং একজন দর্শক তাদেরকে- বলছেন, কিন্তু আপনি ফেনীর ব্যাপারটা তুলে পরে আবার যখন বলবেন তখন একটু বলেন আবার প্লিজ। আমরা ভেবেছিলাম যে এটাকে সত্যিকারের তদন্তের মাধ্যমে তারা এটাকে বিচারের আওতায় নিয়ে আসবেন, কিন্তু দেখলাম যে হঠাৎ করে একদিন শুনলাম যে বড় ভাই একটা নাটক, জজমিয়া নাটকের মতো নতুন আরেক জজমিয়া জজমিয়া কি সৃষ্টি করছিল? করবেন। সেই না জজমিয়া নাটক তো ঠিক আছে। জজমিয়া কে করেছিল? আপনারা জজমিয়ার মতো না, কে করেছিল জজমিয়া নাটক? জজমিয়ার নাটক কি করছে ভাই আমি জানি না। আমি ও, লেবার আপনি পার্টি জানেন না? আজকে আপনি জানেন না? আপনি- আপনারা বলেছেন বলে এটা নাটক মনে হচ্ছে। আপনারা হত্যা করবেন, বলাও যাবে না এটা। ইরান ভাই, আপনি বলছেন যে এটি জজমিয়া নাটকের মতো বড় ভাই নাটকটি একটি সাজানো হয়েছে, সাজানো না, কিন্তু আমরা- জজমিয়া নাটকটিকে আমরা জজমিয়া কোনো নাটক আপনি নাটক বলতে দেখতে হয়। চাই না। জজমিয়া আমরা নাটকে কোনো নাটক আপনি দেখতে যদি চাই। জজমিয়া জজমিয়াকে বলেন আর বিচারক মিয়া ইরান ভাই, হোক, যে মিয়াই হোক। ইরান ভাই, আমি একটু ছোট করে বলি, আপনি কত সালে জজমিয়া আপনি যদি নাটক? জজমিয়াকে নাটক বলেন তাহলে আপনাকে বলতে হবে 2004 সালের 21শে আগস্টের সেই গ্রেনেড হামলাটি সরকারের, সেই সময়কার সরকারের ইন্ধনে হয়েছিল। কিন্তু আমরা এখন তো সেটি কি আপনি দেখতেছি যে বলতে যারা চান? মানে তৎকালীন আপনারা যারা সময়- বলেন যে জজমিয়া আমি নাটক- ওই বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। আমি কিন্তু আমি যেটা বলবো। বলতে চাই, আপনি আমাকে যে জি, প্রশ্ন জি, করেছেন এই জি, প্রশ্নের জবাব দিয়েছি জি। যে আমরা সত্যিকারে বিচার চাই যারা দোষী তাদের। সেখানে যদি কোনো রাজনৈতিক নেতা, কোনো ধর্মীয় নেতা, যেই যেখানে থাকুক না কেন, সেখানে যদি কোনো সরকারের কোনো বাহিনী, কোনো সংস্থা যদি জড়িত থাকে, এটাকে সামনে নিয়ে আসতে হবে, জনগণের সামনে নিয়ে আসতে ইরান হবে। ভাই, আমরা এটা আপনাদের জোটের সত্যিকারের পক্ষ একটা থেকে বিচার চাই। এইটি খুবই একটি কৌতূহল একটি বাক্য, যেটি সবসময় বলা, একটি সত্যিকারের বিচার আপনারা চান, সেটা 71-এর মানবতা বিরোধীর বিরুদ্ধে একটি সত্যিকারের বিচার চান, ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে আপনারা সত্যিকারের বিচার চান, মানে সেই বিচারটি আসলে কিরকম হবে?
বিচারটা হবে যে একটা ঘটনা ঘটার পরেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেলবেন যে জামাত করছে, বলে ফেলবেন বিএনপি করছে। এরকম আমরা এতদিন শুনেছি শুধুমাত্র সরকারের পক্ষ থেকে জঙ্গি আছে জঙ্গি আছে, আবার কয়েকদিন আগে দেখলাম যে দেশে কোনো জঙ্গি নাই, আইএস নাই, অমুক করে নাই, বিচারটি তমুক হবে করে নাই, সব করেছে বিচারটি বিএনপি হবে জামাত। তদন্ত করার পর। আজকে মূলত মহিউদ্দিন ভাই সবচেয়ে প্রধান যে এই বিষয়টা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটা ফ্যাসিবাদী কায়দায় সরকার ক্ষমতাকে আঁকড়ে আছে। এখন বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, আপনি দেখেছেন আমার হাতে একটা বই, পেট্রোল বোমা সন্ত্রাস নেপথ্যে আওয়ামী লীগ, বিগত আন্দোলনের সময় যত পেট্রোল বোমা হয়েছে এটা কারা ছাপিয়েছে? এটা বিএনপির মানবাধিকার সেল করেছে। এখানে বিএনপির কোনো বক্তব্য নেই। এই বইটার ভিতরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন তাদের, এমনকি আওয়ামী লীগ নেতার ওয়াইফ পর্যন্ত বোমা বানাতে গিয়ে, পেট্রোল বোমা বানাতে গিয়ে হাত উড়ে গেছে। সমস্ত পত্রিকার কাটিং গুলো দিয়ে এই বইটি তৈরি করা হয়েছে। এবং পত্রিকাগুলি হচ্ছে দিনকাল সংগ্রাম, নয়াদিগন্ত। এর ভিতরে দিনকাল সংগ্রাম, নয়াদিগন্তের কোনো কাটিং নেই। প্রথম আলো, সমকাল এবং বিশেষ করে এবং প্রথম আলো সমকাল যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে পেট্রোল বোমা সন্ত্রাসের সেগুলি কাটিংও কি আছে এর মধ্যে? পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা আসলে আমরা কিন্তু অন্যায় তর্ক করতেছি। সেই অন্যায় তর্ক হচ্ছে যে অবরোধের সময় যে পেট্রোল বোমা হয়েছে তার জন্য বিএনপি জামায়াত এর জন্য ইয়া ছিল। আমাদের নেতাকর্মীরা বাসাতে ঘুমাতে পারতেছে না, তাদের বিরুদ্ধে এমন ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আজকে সেই বোমা একটা বোমা হামলার পিছনে 5,000 আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে ডক্টর ইমরানের সরকার আপনার কাছে জানতে চাইবো, আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরতে হচ্ছে যে সরকার সবগুলি তদন্তের ব্যাপারে খুব সিরিয়াস। দায়ী করলেন স্বপন ভাই, আমি ব্যক্তিগতভাবে স্বপন ভাইয়ের এই বক্তব্যের সাথে একমত হতে পারলাম না। আপনি কতটা একমত সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে ডক্টর ইমরানের সরকার। সরকার ব্যাপারগুলিতে সিরিয়াস কিনা মামলা ক্ষেত্রে স্বপন ভাই বিরাট একটা তালিকা দিল। খালিদ ভাই, আপনি এনেছেন, আমি সবগুলো কথা বলবো। প্রথমত হচ্ছে যে প্রসঙ্গ আনা হচ্ছে যে মানে আসলে কে কি পাবলিশ করেছে, কে কি লিখেছে বা কে কি বলেছে, এসবের ভিত্তিতে যে এই হত্যাকাণ্ডগুলো চলছে, এই যে একটা ভুল ধারণা, আমার ধারণা এখন সেটা ভাঙতে শুরু করেছে। কেননা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শুধুমাত্র লেখালেখি যারা করে তাদেরকে তো হত্যা করা হচ্ছে না, বা পাবলিশার তাকে হত্যা করা হচ্ছে না, যিনি টেলিভিশনে ইসলাম প্রচার করেন, এইমাত্র আমাদের একজন দর্শক জাহেদ উনি ওই যে কাফেলা ফারুক সাহেবের কথা বললেন, ইভেন তাই না, খিজির খানের কথা বললেন, খিজির খান একজন পীর, তিনি ধর্ম প্রচার করেন। মাজারে যারা, তারা কিন্তু ধর্ম প্রচার করেন। এমনকি শিয়ারা দেখেন, তারা তো নাস্তিকও না বা তারা ধর্মের বিরুদ্ধেও না, তাদের উপর বোমা হামলা করা হয়েছে। লুক সাহেবের উপর যে হামলা করা হলো, তিনিও তো একজন ধর্মে বিশ্বাসী মানুষ, তিনি খ্রিস্টান হোক বাট একজন ধর্ম প্রচারক, তার উপর হামলা করা হলো। এরপর দেখেন যে সারা দেশব্যাপী যে একটা মানে এই হামলা এবং হত্যা, এগুলো তো চলছে, একের পর এক চলছে, এবং কোনোটার তো কোনো প্রতিকার নেই। এবং আপনি দেখেন এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে একের পর এক, অভিজিৎ রায়, বা আমি স্পেসিফিক নাম বলছি না, আমি বললে হয়তো আমার বন্ধুদের নাম বেশি বলবো, কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কি দৃশ্যমান এমন কিছু হয়েছে যে অপরাধী সুনির্দিষ্টভাবে তার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তার বিচার করা হয়েছে, কোন দৃষ্টান্ত তৈরি করা হয়েছে? এখন পর্যন্ত আমি সেটা বলবো, আমি জবাব দেব। হ্যাঁ, কিন্তু আমি বলবো আপনাকে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র ব্যর্থতার বিষয় তো নয়, সাকিব ভাই যেটা ব্যর্থতার কথা বলে, এখানে তো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে নানা বক্তব্য দিয়ে নানাভাবে এই যে বিরোধ, যে একজনে বলছে ওমকে ঘটিয়েছে একটা ঘটনা ঘটবার পরেই, আর একজনে বলছে এখানে বসেই আপনি দেখলেন যে বিরোধী দলের যে একজন নেতা তিনি বললেন কিছু না চিন্তা করে যে সরকারের ভেতর থেকে এটা করা হয়েছে। এবং এই বক্তব্যগুলো কিন্তু আজকে আমরা নতুন শুনছি না। 21শে আগস্ট গ্রেনেড হামলা, আপনি দেখেন সেই শায়ামিস কিবরিয়ার উপর বোমা হামলা, সেই মমতাজউদ্দিন মাস্টার কিংবা আহসানুল্লাহ মাস্টার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি হত্যাকাণ্ড ঘটবার পর বলা হয়েছে যে রাজনৈতিক দলের কর্মীরা এফেক্টেড, যাদেরকে হত্যা করা হয়েছে তারা নিজেরাই নাকি বোমা মেরেছেন। ঠিক এখনো কিন্তু তাই হচ্ছে। সরকারি দল তারা বলছেন বিরোধী দলের কথা বা যারা ক্ষমতায় নাই তাদের কথা, এবং তারাও কিন্তু ব্যতিক্রম কিছু বলছেন না, তারাও বলছেন যে না, সরকারি এই ঘটনাগুলো ঘটিয়েছে। এই যে একটা বই দেখালেন, এই যে বইটির শিরোনাম দেখেন, পেট্রোল বোমা সন্ত্রাস নেপথ্যে আওয়ামী লীগ। ঠিক একই কথাগুলো তো আমরা এর আগে যারা ক্ষমতায় ছিলেন তখন আমরা একই সিনারিও দেখেছি। সুতরাং এই যে তারা রাজনীতিটা করছেন, একজনের দায় আরেকজনের উপর চাপাচ্ছেন এবং হত্যাকারীদেরকে আড়াল করে দিচ্ছেন, হত্যাকারী কারা সাধারণ মানুষকে জানবার সুযোগ দিচ্ছেন না, তাহলে আমি মনে করি একজন অপরাধীকে আড়াল করবার কারণে আমি মনে করি যারা আড়াল করছেন তারা, আপনি কি মনে করছেন সরকার এটা ইচ্ছা করে আড়াল করছেন?
যেই করে থাকুক, যারাই না করছেন, আপনি এরকম একটা সরকার- বক্তব্য দিতে চেষ্টা করছেন যে সরকার ইচ্ছা করে আড়াল করছে। আমি সরকার- আমি স্পেসিফিক সরকারকে বলছি না, আড়াল তো যারাই প্রতিপক্ষ রাজনৈতিক দল তারাই না, আপনি করছেন। একজন যে আজকে বলছেন না সরকারের কিন্তু দায় দিচ্ছেন। আপনি আজকে বলছেন না কিন্তু কালকে আপনি এক ধরনের পৃষ্ঠপোষকতা, এক ধরনের না, আড়াল, এগুলো কথা পৃষ্ঠপোষকতা বলছেন। আড়াল এক জিনিস না। আমি বলেছি যে সরকারের উদাসীনতা এখানে দায়ী, এবং সরকারের ভেতর থেকে প্রশ্রয় না দিলে একের পর এক এই হত্যাকাণ্ডগুলো চালানো সম্ভব না। কারণ আপনি দেখেন কিন্তু যে সেটিও একই আপনি ধরনের কোন- হত্যাকাণ্ড, মানে সেটি কি খুবই সুইপিং কমেন্ট হলো না ইমরান? আপনি বিরোধীদের কথা বলছেন, বিরোধীরা তো বিরোধী দলেও নাই। আমি আমাদের তো সরকারি দল কোথায় বিরোধী আছে দল কোথায় নাই নাই আমরা। সেটা আমি বলছি না, না, কিন্তু কিন্তু কোথাও একের পর এক হত্যাকাণ্ড কিন্তু ঘটবার পর ইমরান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনাকে ছাড়া আমরা বাকি শুধু সবাইকে গালির দোষী সময় করে আছি। দিচ্ছেন। আমরা সবাইকে শুধু দোষী ব্লেমের করে- সময় আছি। আমি সবাইকে দোষী আমাদের করিনি। শুধু আমি ব্লেমের বলছি সময় যে- আমরা আছি, আমরা গালির সময় না, আছি। এই যে ব্লেম, এই যে ব্লেম গেম ওনারা খেলছেন, এই যে আপনি মনে 15-20 করছেন? বছর ধরে আমার যে যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমি দেখছি, এটার ফলে অপরাধীরা সবসময় আড়ালে থেকে গেছে এবং এই অপরাধগুলো একের পর এক সংঘটিত হচ্ছে। ইমরান যদি স্বপন ভাই যদি ইমরান বলেন, এই আমি পর্যায়ে ইমরান আপনার কাছ থেকে আমি একটু সময় চাইনি, কারণ আমি একটু সাকিব ভাইকে শুনে আমাকে একটু বিরতি যাইতে হবে। আপনি আবার বলেন, আপনি এই জায়গা থেকেই বলেন, কারণ স্বপন ভাইয়ের আপনি যে ইয়াগুলি দেখেছে সেটি আপনি উত্তর দিতে চেয়েছিলেন। আচ্ছা, আপনি যেভাবে জানতে চাচ্ছেন অ্যাজ ইফ আমাদেরও এক একটা করে বিরাট গোয়েন্দা সংস্থা আছে এবং আমরা সবকিছু তথ্য প্রমাণ সাপেক্ষে বলবো। আমরা কিন্তু না, আপনারা সাধারণ আমি মানুষের যেমন সাথে আমি অনেক আমি একটা আপনার কাছে রাজনৈতিক আমি শুনবো। একজন রাজনৈতিক কর্মী, আমি একটা রাজনৈতিক দল করি, এবং আমরা কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর কথা বলবো, অর্থাৎ পারিপার্শ্বিক যে সাক্ষ্য, বাস্তবতা, বিভিন্ন রকম জায়গায় তার উপর ভিত্তি করে কথা বলবো। তাহলে কি এবং আমি সেখানে প্রশ্নই মূলত করব? তাহলে কি আমি প্রশ্নটি করব? আমার একটা প্রশ্ন করার ছিল যে অনেক বিষয় আওয়ামী লীগ আদর্শ থেকে সরে গেল, আওয়ামী লীগের বিরুদ্ধে জঙ্গিবাদ সৃষ্টির মতো অভিযোগ বা তাদের বিরুদ্ধে কঠোর না হওয়ার অভিযোগ কতটা যৌক্তিক? আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি যে ইমরানের সরকাররা যে অভিযোগটি তুলছেন তা কতটা যৌক্তিক। সাকিব, আমি কি একটা বিরতি নিয়ে আসবো? একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আপনাকে আর স্বপন ভাইকে একটু শুনতে পারবো। আমরা একটা বিরতি নিয়ে শুনি, আসি ফিরি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সাকিব ভাই, বিরতির আগে আপনি আচ্ছা, আমি যে বলছিলেন। কথাটা বলছিলাম যে আমাকে আপনি সময় বেশি দিবেন না, আমি কয়েকটা সময় কথা দিয়ে বলি। দিন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে বহুমতের জায়গা থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বহুমতের জায়গা ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। এখন ধরুন, এই যে যারা হত্যা করছে তারা কিন্তু একটা মানে ধর্মের কিংবা এবং ইসলামের একটা বয়ান দিচ্ছেন। এই বয়ানকে সবাই আসতে হবে, এইটা একটা খুবই জবরদস্তিমূলক চিন্তা, এবং এই যে জবরদস্তিমূলক চিন্তা নিয়ে অন্যের উপর ঝাঁপিয়ে পড়া কিংবা কতল করা, এইটা কোনোভাবেই অনুমোদন করার কোনো সুযোগ নেই। ঠিক তেমনি আমি বলবো যে আপনি যে কথা প্রশ্ন করছিলেন, আপনি হয়তো এখানে স্বপন ভাই আছেন, উনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহুল আলম হানিফের বক্তব্যকে ব্যক্তিগত বক্তব্য বলেছেন, কিন্তু এটা এই বিশেষ বক্তব্য যদি ব্যক্তিগত হয়, আমরা বহু ক্ষেত্রে এই একই রকম সাজুজ্যপূর্ণ বক্তব্য দেখেছি। তিনি অধ্যাপক আবুল কাসেম ফজলুল্লাহ, আমি একটু শেষ করি, বাক্যটা শেষ করতে দেবেন। আমি বাক্যটা শেষ করার আগে বলতে চাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে বলে হানিফ দুঃখ প্রকাশ করেছেন। মাহবুব আচ্ছা, হানিফ, কিন্তু তারপরে আমি আবার বক্তব্যের জন্য বলছি দুঃখ যে প্রকাশ তিনি করেছেন। বলেছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল্লাহ হত্যাকারীদের মতাদর্শে বিশ্বাসী। না, উনি দুঃখ প্রকাশ করেছেন। হ্যাঁ, দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু আমি এই আবার মাত্রই বলি দুঃখ প্রকাশ যে করেছেন, আমরা আমি বহু হয়তো- বক্তব্যে দেখেছি যে সরকারের সমালোচনা হলেই সাথে সাথে তিনি মুক্তিযুদ্ধের বিরোধী, আমরা রাজাকারের পক্ষে চলে গেছি, জামাত তোষণ করছি, ইত্যাদি ইত্যাদি। এইটা হার হামেশা এই রাজনৈতিক নেতাদের দিক থেকে শুরু করে একেবারে সামাজিক মাধ্যম পর্যন্ত ঢালাওভাবে চলছে। কাজেই সমাজে কিন্তু গণতান্ত্রিক যে মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের যে পরিসরগুলো, সেটা কিন্তু ক্রমেই সংকুচিত হয়ে আসছে, এবং সেই সংকোচনের জায়গা থেকে আজকে উগ্রবাদ তৈরি হচ্ছে। আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে অধিকার আমাদের প্রত্যেকেরই আছে, আমি প্রত্যেকের অধিকারে বিশ্বাসী, কিন্তু আমাদের একজনের অধিকার কিন্তু অপরের অধিকার দ্বারা সীমায়িত। আমি অন্যের অধিকার খর্ব করে নিজের অধিকার চর্চা করতে পারি না, এবং সেটা আজকে ছোট আকারে হলেও বড় আকারে এটাই উগ্রবাদ। কাজেই আমরা এই কথা যেন সবগুলো পক্ষই দায়িত্বশীল জায়গা থেকে স্মরণ রাখি, সেই সহিষ্ণুতার বাংলাদেশ তৈরি করতে পারি, সেই লড়াইটা করা দরকার। এবং সরকার যেখানে রাজনৈতিক বিভেদ থাকবে এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে যাবে, সেখানে কিন্তু উগ্রবাদ জন্ম দিবে। বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নাই, সেটাই আজকে বাস্তব সত্য। যেন সাইদ আল মোহাম্মদ স্বপন, আপনার কাছে ফেনী ঘটনাটা নিয়ে মানুষ, ফেনী ঘটনাটা হচ্ছে যে, দেখুন, আওয়ামী লীগ তো অনেক মানুষ করে, আওয়ামী লীগের শতভাগ মানুষ একদম পরিশুদ্ধ মানুষ, এ ধরনের দাবি আমি কখনোই করি না। আওয়ামী লীগের দু চারটি সুবিধাবাদী মানুষ, দু চারটি সমাজবিরোধী মানুষ আশ্রয় নেবে না বা তারা নাম লেখাবে না সুযোগ বুঝে বা ফাঁক বলে, এটিকে ভাববার কোনো অবকাশ নেই। ঘটনা হচ্ছে, ঘটনাটি এটা ঘটেছে, এর সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হবে। আওয়ামী লীগের নাম করে অপরাধ করে কেউ পার পাবে, এই সংস্কৃতি বাংলাদেশে নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে ছাত্রলীগের ছেলেরা
যে আওয়ামী লীগের একটা এমপি কে 1.5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরাধ করেছিল, আওয়ামী লীগের একটা এমপি কে 1.5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি অপরাধ করেছেন, তাকে গ্রেফতার করবার জন্য সরকার বদ্ধপরিকর, এই কারণে সে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এটা স্বাভাবিক। অন্তত 10 জন কেউ যদি অপরাধ করে তাকে তো না, তাকে সে কারাগারে আছে, এমপি গুলি করে কারাগারে আছে, কিন্তু আমি জানি যে এমপি ভুল করেছেন, সেই এমপি কে তো একটা এমপি ভুল করে থাকেন, তাকে তো তার শাস্তি পেতেই হবে। আপনি ওইটাও বলেন অন্তত 10 জন মানে আসামি যাদেরকে হাজির করার কথা বলেছেন তারা লন্ডনে আছেন বহাল তবিয়তে, বাংলাদেশ থেকে পাসপোর্ট রিনিউ তারা করেছেন, সেগুলি কেমন হয়? যারা লন্ডনে আছে, লন্ডনে তো এরকম অনেক আসামি আছেন, লন্ডনে তো সবচেয়ে বড় আসামি লন্ডনে বসে আছেন, এবং তাদের পাসপোর্ট আপনারা রিনিউ করে দিয়েছেন, লন্ডনে বসে তারা কলকাতা তাদের পাসপোর্ট আপনি রিনিউ করে দিয়েছেন। আপনার যে জায়গাটা না পাসপোর্ট নাগরিক তো রিনিউ না করার উপায় নাই তো, কিন্তু তারা খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না, তাকে তো হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে অপরাধ করে কেউ পার পাবে না শেখ হাসিনা শাসন আমলে, অন্তপক্ষে সে যেই হোক, সে যদি আমিও হই, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার সবকিছু করবার অধিকার নেই। কালকে যদি আমি একটা অপরাধ করি, ভুলবশত হোক জ্ঞানত হোক, তিনি আমাকে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ক্ষমা করবেন না। আরেকটি কথাই বলি, যে জায়গাটায় আবুল কাসেম অপরাধের সংজ্ঞাটা কেমন সেটি আছে, যে জায়গাটায় আবুল কাসেম ফজলুল হক সাহেব এসেছেন, সেই জায়গাটা একটু আমাদের সকলের দৃষ্টি নিবদ্ধ করা উচিত। বাংলাদেশের সমস্যাটা কিন্তু এই একটা জায়গায়, সেটি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করে, ধর্মকে বিভিন্নভাবে আপনার ধর্মকে নিয়ে ক্যামোফ্লেক্স করে মানুষকে উত্তেজিত করা, উগ্রবাদী করা, এই জায়গাটা, এবং সবকিছু আমব্রেলার একটা জায়গায়। আপনি আনসারুল্লাহ বাংলা টিম বলেন, আপনি জাগ্রত জনতা বলেন, আপনি জেএমবি বলেন, বাংলা ভাই বলেন, শাইখ আব্দুর রহমান বলেন, সবই কিন্তু ওই জামাতের প্রোডাকশন। এবং ওই জায়গাটা যখন আমরা বলতে যাই তখন আপনারা বলেন ব্লেম গেম। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে 3 ভাগে বিভক্ত রেখে 72 সাল থেকে আজ পর্যন্ত আপনারা সেই ভিত্তিটাকে মজবুত করে রেখেছেন। আমি এই জায়গাটায় আসছিলাম, বাংলাদেশে স্কুলের চেয়ে মাদ্রাসার সংখ্যা এবং জামাত ইসলামী যে হচ্ছে সব সমস্যার মধ্যে তাদের এরকম দাবি থাকা সত্ত্বেও আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারবেন না। আপনারা ঢাকাকে ভাগ করতেছেন 1.5 মিনিটে, জামাত ইসলামকে কেন নিষিদ্ধ করছেন? কেন পারবো না? পারেন নাই তো, রাতারাতি কোনো কিছু অ্যাচিভ করা, রাতারাতি তো 7 বছর সময় ধরে 7 বছর আগে আমাদেরকে 7 বছর আজকে আমি নির্বাহী আদেশে জামাত ইসলাম, নির্বাহী আদেশে জামাত ইসলাম, এই রাতারাতি কথাটা আমি 7 বছর পার্লামেন্টে এই কথাটা 7 বছর থেকে হাইকোর্টে যায়, সে রায় নিবে না, এই আদেশ তার মানে ঠিক আছে, আমি গোলাম আজমের ঘটনা যেমন আমরা অতি বিপ্লবী সময় পেলাম না। আমি আপনাকে ধন্যবাদ। আপনি 1 মিনিট বলেন প্লিজ, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে চাই। এর আপনি 1 মিনিট বলেন প্লিজ। স্বপন ভাই ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কথা বলেছে। আসলে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তাদের চেয়ে মনে হয় জঘন্য নয়। যারা নির্বাচন আসলেই শাহজালালের মাজারে যান, নির্বাচন আসলেই টুপি মাথায় দেন, নামাজ শিক্ষা বই বিতরণ করেন, মূলত তারাই ধর্ম নিয়ে রাজনীতি করতেছেন। আর যারা ধর্মভিত্তিক, ধর্মের উপরে অবস্থান থেকে তার নৈতিকতা নিয়ে, কোনো ধর্মই কিন্তু খারাপ বলে না। প্রত্যেকটা ধর্মের মূল মর্মবাণী হচ্ছে সত্য এবং সুন্দর। আমি মনে করি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্মই মানুষকে হত্যা করার কথা বলতে পারে না। যার কারণে আমি মনে করি আমাদের বর্তমান যে সমস্যার জন্য একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে। আজকে এই যে ধর্ম নিয়ে যে বিভ্রান্তি, আজকে মুক্ত চিন্তার কথা বলা হচ্ছে, মুক্ত চিন্তা মানে তো ধর্মের বিরুদ্ধে অবস্থান না। আজকে কেন তারা ধর্মের বিরুদ্ধে লেখালেখি চিন্তার মানে কি ধর্মের বিরুদ্ধে অবস্থান? আপনি দেখেন তসলিমা নাসরিনের যে বিষয়গুলো আসছে, এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু ধর্ম নিয়ে এসে কথা বলছে। দাউদ হায়দারের বিষয় আসেন, সালমান রুশদির বিষয় নিয়ে আসেন। আজকে আপনি বিগত যেই আমরা আসলে এটা অন্য আলোচনায় চলে যাচ্ছি, আমি এটা অন্য আলোচনায় চলে যাচ্ছি। জি, আপনি যদি 10 সেকেন্ড শেষ করেন। আসলে আমরা আমি এর আগে যে কথাটা বলেছিলাম যে সরকারের যে আজকে সরকারের দায়িত্ব দেশের সকল নাগরিকের কি বলে নিরাপত্তা দেওয়া। সরকার সেখান থেকে পারছে না। আজকে আইনের শাসন বলতে জিরোতে চলে আসছে। বাংলাদেশের এখন একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। এটা কি বিশ্ববাসী বলে? আজকে আমার মনে হয় খুবই ঢালাও মন্তব্য আপনি করছেন ইরান ভাই, কিন্তু আপনার এই মন্তব্যগুলো আমরা মোটামুটি জানি। ডক্টর ইমরান সরকার, আপনি বলছিলেন যে যেই নিদর্শনগুলি সাইদ আল মাহমুদ স্বপন দেখাচ্ছেন সেইগুলি ব্যাপারে আপনি কথা বলুন। যেটা হচ্ছে যে স্বপন ভাই যেটা বলছেন যে অপরাধীদের গ্রেপ্তার নিয়ে, সেটা যেমন রাজীব হায়দারের প্রসঙ্গই উনি প্রথমে টেনেছেন। রাজীব হায়দারের যারা আত্মস্বীকৃত খুনি তাদেরকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিছুদিন আগে গণমাধ্যমের আড়ালে তাকে জামিন দিয়ে আবার জামিন বাতিল করা হয়েছে, ততক্ষণে সেই আসামি কিন্তু বিদেশে চলে গিয়েছেন। অর্থাৎ যেমন আজকে ধরেন এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা জামিন দেওয়া না দেওয়াটা কি সরকারি এখতিয়ারভুক্ত? আপনি শিক্ষিত মানুষ, জামিন দেয়া না দেয়া সরকারের এখতিয়ারভুক্ত কিনা?
হ্যাঁ। মানে আপনার কিন্তু কি মনে হয়? জামিন প্রাপ্ত একটা লোক হ্যাঁ, যে না। জামিনে আছে, শোভন ভাই, যে জামিনে আছে, সে এয়ারপোর্টে কাস্টমস ইমিগ্রেশন পেরিয়ে সে এটা বিদেশ আমাদের- যেতে পারবে? এটা আমাদের আচ্ছা, এটা বিদেশ যেতে পারবে? জামিন না, এটা বিদেশে যেতে পারবে না? দেওয়ার পর জামিন তো এটা- বাতিলও করা হলো, হ্যাঁ। তাই না? তাহলে জামিন এর বাতিল মধ্যখানে না, বিদেশ যাওয়া গেল সরকার কিভাবে? অ্যাক্টিভ হয়ে যখন অ্যাপিল করেছে তখনই তো জামিনটা বাতিল হয়েছে। কিন্তু আমি যদি বলি যে ও বিদেশ যাওয়ার পরে সরকার অ্যাক্টিভ হয়েছে, No. ও এটা মিথ্যা হবে। যখন ঠিক আছে? গণমাধ্যমে এসেছে জি। যে জামিন পেয়েছে, তখন তাড়াহুড়ো করে আবার সেই জামিন বাতিল করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই সে বিদেশ চলে শেষ করে গিয়েছে। দেন। সুতরাং এই যে প্রেক্ষিত, ধরেন এই যে আজকে ঘটনা ঘটেছে, দীপনকে হত্যা করা হয়েছে, সিসিটিভি ফুটেজে তাদের ছবি আছে, আমি খুব আশঙ্কা করছি যে এই অপরাধীদেরও হয়তো চিহ্নিত করা হবে, ততক্ষণে তারাও বিদেশে পালিয়ে যায় কিনা, না। সেটাও একটা যাই হোক, আশঙ্কা কিন্তু আমার রয়েছে। আমরা- তো আমি যেটা মনে করি যে সরকার এখানে যে সরকারের উদাসীনতা যেভাবে একের পর এক হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এর দায়ভার সরকারকে এই কারণেই নিতে হবে। সরকারকে জনগণ ভোট দিয়েছে, জনগণ দায়িত্ব দিয়েছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে এবং কেউ ভোট সন্ত্রাস জঙ্গিবাদ দমন করবার জন্য, সন্ত্রাস জঙ্গিবাদের জোনায়েদ পৃষ্ঠপোষকতা করবার সাকি, জন্য। ডক্টর ইমরান সরকার, ডক্টর মুস্তাফিজুর রহমান, ইরান, সাইদ আল স্বপন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।